বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করছি। আমরা এই বল শব্দটার সাথে নানাভাবেই পরিচিত। আহ, যখন কোনো স্থানে শক্তি প্রয়োগের বিষয়টি আসে, তখন আমরা হয়তো এই বল কথাটির সাথে অনেকটা এই বিষয়টাকে একই সূত্রে বুঝে থাকি, কিন্তু আসলে বল এবং শক্তি কিন্তু এক না। তাহলে বল আসলে কি? আমরা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় আমরা জানি যে কোনো বস্তুকে নিজের থেকে তার অবস্থানের পরিবর্তন করতে পারে না। ওই বস্তু নিজে নিজে যে কোনো জায়গায় মুভ করবে, নড়াচড়া করবে, এটি সম্ভব না। বাহির থেকে কিছু একটা প্রয়োগ করে এই বস্তুকে আমাদের নড়াচড়া করাতে হয়। তাহলে যা প্রয়োগ করা হলে স্থির বস্তু গতিশীল হয়, অথবা গতিশীল বস্তু তার গতি অবস্থার পরিবর্তন করে, তাকেই বল বলে। আর শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বল আসলে কি। এরপরে আমরা দেখব যে এই বলের প্রকৃতিটা কেমন আসলে। আমরা কিছু কিছু বলকে দেখি যে এটিকে আমাদের অন্য বস্তুকে আকর্ষণ করতে ব্যবহৃত হয়। কিছু কিছু সময় দেখা যায় যে বিকর্ষণ করে। আবার কিছু কিছু সময় এটি কোনো কিছুকে ধাক্কা দিতে বা তার ত্বরণ সৃষ্টি করতে এটি কাজ করে। এই বলের প্রকৃতি অনুসারে আমরা বলটিকে আমরা নানাভাবে আমাদের সামনে কিন্তু উপস্থাপিত হতে দেখি। এই উপস্থাপনের দিক থেকে আমরা চারটি মৌলিক বল আমরা দেখব। একটি হচ্ছে মহাকর্ষ বল, আরেকটি হচ্ছে তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল, তৃতীয় হলো দুর্বল নিউক্লিয় বল, এবং সর্বশেষটি হলো সবল নিউক্লিয় বল। আমরা মহাকর্ষ বলের বিষয়টা ক্লাস 8-এও আমরা পড়ে আসছি, যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ বলকেই বলা হয় মহাকর্ষ বল। পৃথিবী চন্দ্রকে আকর্ষণ করছে, চন্দ্র পৃথিবীকে আকর্ষণ করছে, আবার চন্দ্র সূর্যকে আকর্ষণ করছে, সূর্য চন্দ্রকে আকর্ষণ করছে। এই যে মহাজাগতিক বস্তুগুলো পরস্পরকে তাদের নিজেদের দিকে, তাদের নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলকেই আমরা বলবো মহাকর্ষ বল। এখন এই মহাকর্ষ বলের ক্ষেত্রে আমরা একটু পৃথিবীর ক্ষেত্রে আমরা একটু বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে, পৃথিবী যখন কোনো বস্তুকে আকর্ষণ করে, তখন সেই মহাকর্ষ বলের আরেকটি নাম আমরা দিয়ে থাকি। এর নাম হলো অভিকর্ষ। আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আরো বিস্তারিত পড়ার আশা রাখি। এরপর আমরা দেখব তড়িৎ চুম্বক বল। আমরা যখন ছোটতে চিরুনি দিয়ে চুল আঁচড়ে কাগজের টুকরাকে আকর্ষণ করার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হয়তো অনেকেই করেছি। এগুলো আসলে আকর্ষণ বা বিকর্ষণ এই যে করার যে বিশেষ ধর্ম, সেটি এই মহাকর্ষ বলের তুলনায় প্রায় 10⁻36 গুণ, অর্থাৎ ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ কিন্তু শক্তিশালী। আর এই যে আকর্ষণ করছে, এগুলো বিদ্যুৎ চুম্বকীয় বল। এগুলো বিদ্যুৎ এবং চুম্বক ক্ষেত্রের বিশেষ ক্রিয়াতে এই বলগুলো সৃষ্টি হয়। এরপর আছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল তড়িৎচুম্বক বল থেকে দুর্বল, কিন্তু তা মোটেও মহাকর্ষ বলের মতো কিন্তু দুর্বল নয়। মহাকর্ষ বল অনেক দূরে পরস্পরের সাপেক্ষে বস্তু যখন অবস্থান করে, তখন এর মান খুবই দুর্বল হয়ে থাকে। কিন্তু বিদ্যুৎ চুম্বকীয় বল কিন্তু সেটি হয় না। এই বলগুলো অল্প দূরত্বে কাজ করে। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি আকারে ইলেকট্রন বের হয়, এটি এই দুর্বল নিউক্লিয় বলের কারণেই হয়ে থাকে। এবং এই দুর্বল নিউক্লিয় বলের কারণে ওই নিউক্লিয়াসটা কিন্তু অস্থিতিশীল হয় এবং তেজস্ক্রিয়তা ঘটাতে সাহায্য করে। এরপরে দেখব সবল নিউক্লিয় বল। এই সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল, যেটা তড়িৎ চুম্বক বল থেকেও প্রায় 100 গুণ বেশি শক্তিশালী, এবং এটা খুবই স্বল্পতম দূরত্বে এটি কাজ করে। সেটি হলো সবল নিউক্লিয় বল।
এটা এতটাই প্রবলভাবে আকর্ষণ করে যে প্রোটন প্রোটনকে আকর্ষণ করে, নিউট্রন নিউট্রনকে আকর্ষণ করে, নিউট্রন প্রোটনকে আকর্ষণ করে। অথচ বিদ্যুতের নিয়ম অনুসারে নিউট্রন কিন্তু নিউট্রনকে আকর্ষণ করার কথা ছিল না, আবার নিউট্রন প্রোটনকেও আকর্ষণ করার কথা ছিল না, কারণ নিউট্রন চার্জবিহীন কণা, এটি কাউকে আকর্ষণ করার কথা নয়। আবার প্রোটন প্রোটনকে বিকর্ষণ করে সরে যাওয়ার কথা, কিন্তু এটিও পরস্পর থেকে সরে যায় না, কারণ সবল নিউক্লিয় বলের জন্যই কিন্তু এটি পরস্পর থেকে সরে না। এই নিউক্লিয় বলের জন্যই নিউক্লিয়াসে নিউক্লিয় কণাগুলো একটা ক্ষুদ্র জায়গায় অবস্থান করে। আমি একটি ছবির মধ্য দিয়ে এটা একটু তোমাদের সামনে উপস্থাপন করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে ভিতরে যে আমরা একটা ক্ষুদ্র বস্তুর ছবি আঁকাইছি, এটি হলো নিউক্লিয়াস। এখানে প্রোটন এবং নিউট্রন গুলো খুবই অল্প জায়গার মধ্যে অবস্থান করে। একটা পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসটা অতিশয় নগণ্য। তো এটি তোমাদের আসলে ছবিতে দেখানোর মধ্য দিয়েই বোঝানোর চেষ্টা করছি যে পরমাণুর ভেতরের অধিকাংশ জায়গায় কিন্তু ফাঁকা, আর কেন্দ্রীয় নিউক্লিয়াসটা এটা খুবই ক্ষুদ্র পরিসরে থাকে। এই ক্ষুদ্র জায়গায় যে প্রোটন এবং নিউট্রন গুলো এক জায়গায় জড়ো হয়ে থাকে, এটি কিন্তু প্রবল নিউক্লিয় বলের জন্যই কিন্তু সম্ভব হয়েছে। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমরা আবারও মূল পড়ায় ফিরে আসছি। এরপরে দেখব সাম্যতা এবং সাম্যতাবিহীন বল। আমরা একাধিক বল যদি কোনো বস্তুতে প্রয়োগ করার পর বস্তুটি যদি একটা নির্দিষ্ট স্থানে যদি অবস্থান করে, তাহলে ওই বস্তুর ওপর আমরা যে বলটা প্রয়োগ করছি সেটি হলো সাম্যতা বল। আর যদি একাধিক বল প্রয়োগের পর বস্তু যদি কোনো একটা বলের দিকে যদি এটি সরণ ঘটে, তাহলে ওই বলগুলোকে বলা হবে সাম্যতাবিহীন বল। সাম্য বল প্রয়োগ করার ফলে বলের লব্ধি শূন্য হয়, ফলে বস্তুটির কোনো দিকে সরণ হয় না। কিন্তু সাম্যতাবিহীন বলের ক্ষেত্রে কিন্তু বলের লব্ধি কখনোই শূন্য হয় না। কোনো না কোনো একদিকে এ বলের একটা লব্ধি পাওয়া যায়, এবং যেদিকে বলের লব্ধি থাকে বস্তুটি সেই দিকেই অগ্রসর হয়। আমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে যে বস্তুটি ঝুলে আছে, ওজন বল একে খাড়া নিচ দিকে টানছে, আর এই সুতার টান বল একে উপর দিকে টানছে। এই দুটি পরস্পর সমান হওয়াতে সুতাটি নিচ দিকে ছিঁড়ে পড়ছে না। এখানে যে রকম বস্তুটিকে আমরা একটা নির্দিষ্ট দিকে সরে নিয়ে আসছি, ফলে এখানে এই বস্তুর যে সাম্যতা এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ফলে বস্তুটি কিন্তু তখন দোলা শুরু করবে। তো কাজে আমরা এই সাম্য বলের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা এটিকে অসাম্য অবস্থানে নিয়ে গিয়ে সেটিকে অসাম্য বলে রূপান্তর করতে পারি। এখানে এখানে বইকে দুই পাশ থেকে বেঁধে টানা হচ্ছে। যে পাশে বল শক্তিশালী বইটা কিন্তু সেই দিকেই চলে আসবে, আর নিচের দিকে আরেকটা বল কাজ করছে, সেটি হলো ওজন বল। যদি তিনটি যদি একইভাবেই কাজ করে, তাহলে এই বস্তুটি কোনো দিকে না গিয়ে, এই বইটি কোনো দিকে না গিয়ে একটা নির্দিষ্ট স্থানে এটি ঝুলে থাকবে, এবং এখানে কিন্তু অনেকটা সেটাই হয়েছে। এরপরে আমাদের আলোচনায় আছে ভরবেগ। ভর ও বেগের গুণফলকে বলা হয় হলো ভরবেগ। একটা বস্তুর ভর যদি হয় এম, আর বস্তুর বেগ যদি হয় ভি, তাহলে ভর বেগ পি ইজিক্যাল টু এম ভি। আমাদের ভর বেগের মাত্রা এবং একক সম্পর্কে আমাদের ধারণা আছে। ভর এর একক হলো কেজি এবং বেগের একক হলো মিটার পার সেকেন্ড। এখানে কেজি মিটার পার সেকেন্ড একত্রে হবে। ঠিক তেমনি ভরের মাত্রা হলো এম, এবং
বেগের মাত্রা হলো টি ইনভার্স 1। এগুলো একত্রে আমরা লিখলি আমাদের ভরবেগের একক এবং মাত্রা ইনশাল্লাহ পেয়ে যাব। আমরা এরপর দেখব সংঘর্ষ নিয়ে। দুইটি বস্তু যখন পরস্পরের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় তখন এই দুইটি বস্তুর সংঘর্ষের পূর্বে একটি নির্দিষ্ট ভরবেগ থাকে এবং সংঘর্ষের পরে আরেকটি ভরবেগ তৈরি হয়। আমরা একটু ছবি অঙ্কনের মধ্য দিয়ে বিষয়টি তোমাদের কাছে উপস্থাপন করছি। ধরা যাক পি এবং কিউ এই দুটি বস্তু একই সরল রেখা বরাবর একটা নির্দিষ্ট দিকে এরা ছুটছে। এর বেগ হলো u1, এটা হলো u2। এরপর এদের মধ্যে যদি প্রথম বস্তু পি এর বেগ যদি বেশি হয় তাহলে এক সময় এটি অবশ্যই কিউ বস্তুকে ধাক্কা দেবে। ধাক্কা দিলে কি ঘটবে আমরা একটু ধাক্কা এই পি বস্তু আসে কিউ বস্তুকে ধাক্কা দেবে। ধাক্কা দেওয়ার পর এটি পরস্পরের ওপর বল প্রয়োগ করবে, দুই দিকে বল প্রয়োগ করবে। প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করবে সেটি হলো ক্রিয়া বল, এটি হলো F2। আর দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর বল প্রয়োগ করবে সেটি হলো প্রতিক্রিয়া বল, সেটি হলো F1। এরপর এই দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষের পর বস্তু দুটি আবার আগের মতোই তারা একটা পরিবর্তিত বেগে এখান থেকে চলা শুরু করবে। এরা পরিবর্তিত বেগ নিয়ে যাবে, এটা একটা বেগ নির্দিষ্ট বেগ নিয়ে যাবে, এরপর এটা একটা বেগ অর্জন করবে। আমরা এই বেগগুলোর নাম বসায় দেব। এটা u1 u2, শেষ বেগ হলো v1 v2। তাহলে সংঘর্ষের পূর্বে যে এদের মধ্যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগটা কত হবে আমরা একটু লেখার চেষ্টা করি। সংঘর্ষের পূর্বে এটার ভর যদি হয় m1, এটার ভর যদি হয় m2, তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ হবে m1 m1 u1 প্লাস m2 u2। আর সংঘর্ষের পরে মোট ভরবেগ হবে
যথারীতি এটার ভর হলো m1 আর এটার ভর হলো m2। তাহলে সংঘর্ষের পরে মোট ভরবেগ কত হবে? আমরা এটি লিখছি, ভরবেগটি হবে m1 v1 প্লাস m2 v2। এই সংঘর্ষের যে সংরক্ষণশীলতার নীতি, সেই নীতি অনুসারে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ, এই দুটি ভরবেগ পরস্পর সমান হবে। অর্থাৎ এই দুটি যদি মান বসানো হয়, মান বসানোর ফলে যদি আমরা 500 একক রেজাল্ট পাই, তাহলে এই পাশেও আমরা মান বসানোর পর কিন্তু ঠিক 500 একক রেজাল্টই পাবো, যদি সেটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে অনুসরণ করে। আর যদি এটি না পাওয়া যায়, যদি এই দুই পক্ষ সমান না হয়, তাহলে আমরা বলবো যে এই সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত হয়নি, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্রটিকে সে অনুসরণ করেনি। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমি আবার মূল পড়ায় ফিরে যাচ্ছি। আমাদের এরপরে আরেকটা বিষয় জানতে হবে যে যদি এই সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তির বিষয়টি আমাদের উল্লেখ থাকে, তাহলে আমরা কিভাবে লিখব? আমরা জানি যে গতিশক্তি ইজিক্যাল টু হাফ গুণন ভর গুণন বেগের উপর স্কয়ার। আমরা এটি বোর্ডে একটু লিখে দিচ্ছি যে গতিশক্তিকে আমরা লিখব গতিশক্তি ইজিক্যাল টু হাফ গুণন ভর গুণন বেগের ওপর আমাদের এখানে স্কয়ার হবে, হাফ mv স্কয়ার। তো এখানে যদি আমরা ইউ দিয়ে লিখি তাহলে হাফ এম ইউ স্কয়ার হবে, আর এখানে ভি দিয়ে লিখলে এটি হবে হাফ এম ভি স্কয়ার। তাহলে গতিশক্তির ক্ষেত্রে এই সূত্রটির রূপ যে পরিবর্তন হবে সেটি হবে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইজিক্যাল টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। আমাদের যদি এই শর্তটি যদি এই সংঘর্ষ মেনে চলে, তাহলে আমরা বলবো যে এটি শক্তির সংরক্ষণশীলতার নীতিকেও অনুসরণ করে। আর যদি দেখা যায় সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি, এই দুই পক্ষ যদি সমান না হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই সংঘর্ষটি অস্থিতিস্থাপক এবং এটা শক্তির সংরক্ষণশীলতা অর্থাৎ গতিশক্তির সংরক্ষণশীলতার নীতিকে সে অনুসরণ করে না। অনেক সময় আমাদের দেখা যায় যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে অনুসরণ করলেও গতিশক্তির সংরক্ষণশীলতার নীতিকে অনুসরণ করে না। সেক্ষেত্রে আমরা আগে m1 u1 প্লাস m2 u2 এর মান বসায়ে মান বের করব যথারীতি। তারপরে m1 v1 প্লাস m2 v2 এর মান বসিয়ে মান বের করব। যদি দুই পক্ষ সমান হয় তাহলে লিখবো যে ভরবেগ সংরক্ষিত হয়েছে। এরপর আমরা করব কি যে এই হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার এটার মান বসাবো। তারপর আমরা মান বসাবো হাফ m1 v1 প্লাস হাফ m2 v2 স্কয়ার, এদের মান বসাবো। এই দুই পক্ষ যদি সমান হয় তাহলে আমরা লিখবো যে এটি গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্রকেও সমর্থন করে, অর্থাৎ সেক্ষেত্রে সংঘর্ষটি হবে স্থিতিস্থাপক। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমি আবারও মূল পড়ায় ফিরে যাচ্ছি।
এরপরে আমরা দেখব নিরাপদ ভ্রমণ, গতি ও বল। এখানে আমাদের যে বিষয়টি বিবেচনায় নিতে হবে তা হলো সংঘর্ষের ফলে যদি কোনো কারণে আমরা দুর্ঘটনাগ্রস্ত হই তাহলে আমাদের কোন ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে। আমরা তো আমাদের মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে করে কখনোই আমাদের এই ধরনের দুর্ঘটনা না হোক। কিন্তু এর পরেও যদি কোনো কারণে দুর্ঘটনা হয়ে যায় তাহলে আমরা দেখব যে যে গাড়ির বেগ বেশি থাকবে সে যদি কারোর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আবার যে গাড়ির ভর কম থাকে অথচ বেগ বেশি থাকবে সেও বেশি ক্ষতিগ্রস্ত হয়। যে গাড়ির ভর বেশি থাকবে দুর্ঘটনায় কিন্তু তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা অপেক্ষাকৃত কম থাকবে। যেমন মুখোমুখি যদি সংঘর্ষ হয় একটি কার এবং একটি কারের সাথে, তাহলে উভয় কারই কিন্তু মোটামুটি সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এই কার গাড়িটি যদি একটি ট্রাকের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তো ট্রাকের খুব বেশি ক্ষতি না হলেও কারের কিন্তু ক্ষতিটা হবে অনেক বেশি। আশা করছি যে এই সংঘর্ষের ক্ষেত্রে যে মূল বিষয়টা এটা তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমরা যে বিষয়টি দেখব তা হলো যে যাতে এই ধরনের ঘটনাই না ঘটে সেক্ষেত্রে আমাদের কি সতর্ক হতে হবে। আমাদেরকে গাড়ি যখন আমরা বের করব তখন অবশ্যই প্রয়োজনীয় টেকনিশিয়ান দিয়ে গাড়িটা আমাদের চেক আপ করতে হবে যে ব্রেক ব্যবস্থা ভালো আছে কিনা। তার প্রয়োজনীয় যে চাকার সঙ্গে নাট বল্টুগুলো আছে এগুলো যথাযথভাবে স্ক্রু বিভিন্নভাবে যে চেক আপ করা সেগুলো কোনো রকম কোথাও ঢিলা আছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা। তারপরে গাড়িকে আমাদের হর্ন ব্যবস্থা থেকে শুরু করে লুকিং গ্লাস এগুলোকে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এরপর আমাদের গাড়িটা রাস্তায় নিয়ে আসা উচিত। তো আমরা অনেক সময় দেখা যায় এগুলো ফিটনেস চেক আপ না করে গাড়িকে নিয়ে এসে রাস্তার মাঝখানে নানাভাবে গাড়ি নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায় অথবা ব্রেক ফেইলিওর হয়। ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখে আমরা পড়ে আমাদের জীবন এবং সম্পদের অপূরণীয় ক্ষতি আমাদের হয়ে থাকে। তো আশা করছি যে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো অনেক বেশি সচেতন হব। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।